গল্পের শুরুতে দেখা যাচ্ছে রায়বাড়ির সকলে তো বাণীকে ভুল বুঝেছে। মৌলি বাণীকে বলছে, কি বাণী, তখন তো খুব ডায়লগ দিচ্ছিলে, বলেছিলে তুমি যদি ভুল প্রমাণিত হও তাহলে তুমি নিজে আমার সামনে গালটা বাড়িয়ে দেবে আর আমি সেই গালে চড় মারবো, তাহলে এখন আমি সেটাই করি। এই বলেই মৌলি যখনই বাণীকে চড় মারতে যাবে তখনই অনিরুদ্ধ পেছন থেকে এসে মৌলির হাতটা ধরে, বলছে, খবরদার মৌলি, বাণীর গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা, একটা আঙুলও তুমি স্পর্শ করে একবার শুধু দেখো, আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর অনিরুদ্ধ বাণীর কাছে গিয়ে বলছে, বাণী, তুমি ভয় পেও না, কেউ তোমাকে বিশ্বাস করুক আর না করুক, আমি তোমাকে খুব বিশ্বাস করি। আর এই সত্যিটা একদিন সকলের সামনে আসবে, যেদিন সকলে তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। এই বলেই অনিরুদ্ধ বাণীকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে মৌলি তো এবার ভিকিকে ফোন করে। ভিকি ফোন ধরতেই মৌলিকে বলছে, কবে আমাদের বাড়িতে আসছো, ডেটটা ফিক্সড করতে বিয়ের। মৌলি ভিকিকে জানায় যে আগে তুমি যেটা ঘটিয়েছো সেটা আগে ফিক্সড করো তুমি ভিকি, আনি যাতে মুখ খুলতে না পারে, আগে সেই ব্যবস্থাটাই করো, আর তুমি যদি এটা না পারো তাহলে বিয়ের স্বপ্ন দেখা ছেড়ে দাও। এই বলেই মৌলি ফোন রেখে দেয়। এরপর বান্টি মৌলির কাছে আসে, মৌলিকে এসে বলছে, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই আমি করেছি। এই আরশি নামের মেয়েটার পুরানো আশিককে এখানে পাঠিয়ে দিয়েছিলাম, আর পুরানো আশিকটা ঠিক আপনার কথা মতন কাজ করে দিয়েছে। মানে এটা শুনে বোঝাই যাচ্ছে বাণী আর অনিরুদ্ধ যখন আরশিকে এই বাড়িতে নিয়ে এসেছিল তখন আরশির বর হিসাবে একজন ছেলে এসে যে নাটক করেছিল সেই ছেলেটা আসলে মৌলির পাঠানো একজন ভণ্ড ছেলে। এদিকে মৌলি বান্টিকে বলছে, বাণী এই রায়বাড়ির কারোর ভরসা আর কোনোদিনও জিততে পারবে না, সকলে বাণীকে ভুল বুঝেছে। আর ওই অনিরুদ্ধ ও একদিন বাণীর ওপর যে ভরসাটা আছে সেটাও আস্তে আস্তে ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে। আর বান্টিকে এটাও বলে, তবে একটা কথা মাথায় রাখবে, গ্র্যান্ড মামি যেন এই বিষয়ে একটা কথাও না জানতে পারে। ঠিক তখনই নয়নতারা এসে সেই কথাটা শুনে নেয় আর মৌলিকে বলছে, কি ব্যাপার দিদিভাই, আমাকে কি কথা জানাতে চাইছো না তোমরা। মৌলি এবার ব্যাপারটাকে ম্যানেজ দেওয়ার জন্য নয়নতারাকে ভুলভাল বুঝিয়ে দেয়। নয়নতারা তো সমস্ত ব্যাপারটা বুঝতে পারে, মনে মনে বলছে, ভালোই তো গরুমারা বিদ্যে শিখেছো দিদিভাই, বান্টিকে পর্যন্ত বশ করে নিয়েছো, আর কি এমন গোপন কথা যেটা আমাকে বলা যাবে না। এবার তো তাহলে আমাকে জানতেই হবে তোমার ওই যে পাঠানো প্রশান্ত, তার সঙ্গে আমার দেখা করতেই হবে, আমার মন বলছে তুমি ওই ছেলেটাকে ফিক্স করে এনেছিলে। অপরদিকে দেখা যায় পিনাকি ঈশানীকে বলছে, বাণীর এই ব্যাপারটা না আমি ঠিক মেনে নিতে পারছি না। ঈশানীও তখন পিনাকিকে জানায়, আমিও না এই বাণীকে কিছুতেই চিনতে পারছি না, ও কেন আমার মেয়ের বিয়েটা বারবার ভাঙতে চাইছে কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই নকুল সেই ঘরে চলে আসে। নকুল এসে পিনাকিকে বলছে, আমি তোকে এখন যেই কথাটা বলতে যাচ্ছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। পিনাকি তখন বারবার করে বলছে যে, হ্যাঁ বল দাদা, তুই কি বলতে চাস। নকুল তখন বলছে, এটা একটা অনেক পুরাতন সত্যি কথা, যদিও সেই সত্যি ঘটনাটা খুবই পুরাতন, কিন্তু এই সত্যিটা শোনার পর এখন যেই অবস্থায় রায়বাড়ি চলছে, এই সত্যিটা জানার পর কিন্তু পুরো রায়বাড়ির মানচিত্রটা বদলে যাবে। আসলে এই রায়বাড়ির আসল উত্তরাধিকারী হলো এই বলেই নকুল যখনই পিনাকিকে সমস্ত সত্যিটা বলতে যাবে ঠিক তখনই আর্য আর অন্তরা সেই ঘরে চলে আসে, আর নকুল সেই আসল সত্যিটা বলতে পারে না। পিনাকি আর ঈশানী তো অনেক করে নকুলকে মনে করানোর চেষ্টা করছে যে, বল না দাদা, তুই কি বলছিলি, উত্তরাধিকারী না কি, বল ওটা। নকুলের তো এবার কিছুই মনে পড়ছে না। পিনাকি নকুলকে বলছে, রায়বাড়ির উত্তরাধিকারী তো মৌলি, দাদা মৌলি কি কিছু করেছে। নকুল তখন সমস্ত কথা ভুলে গিয়ে বলছে, আমি কি বলতে যেন এই ঘরে এসেছিলাম সব তো ভুলেই গেলাম। এরপর আর্য আর অন্তরা নকুলকে নিয়ে সেই ঘর থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় বাণী তো ওর বাবার ছবি বুকে জড়িয়ে খুব কাঁদছে। ঠিক তখনই অনিরুদ্ধ সেই ঘরে আসে। বাণী তো অনিরুদ্ধকে দেখে আরো কাঁদতে শুরু করে। অনিরুদ্ধ বলছে, তুমি প্লিজ কেঁদো না, সবাই তোমাকে ভুল বুঝলেও আমি তোমাকে খুব বিশ্বাস করি। বাণী অনিরুদ্ধকে বলছে, কোথা থেকে যে কি হয়ে গেল, আরশি তো সমস্ত সত্যি কথা প্রথমে স্বীকার করেছিল। অনিরুদ্ধ তখন বলছে ও ভয় পেয়ে গেছিল। বাণী বলছে, কিন্তু কে ওই প্রশান্ত,
ওই লোকটা এসে মেয়েটাকে এমন কি বা বলল যে ও সবার সামনে দাঁড়িয়ে পুরো কথাটাই বদলে ফেললো। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে, আচ্ছা বাণী, তোমার কি মনে আছে সেদিনে যখন মেয়েটা বলছিল আমাদেরকে যে ও যখন থানায় কমপ্লেন করবার কথা চিন্তা করেছিল, তখন ওই ভিকি বলে ছেলেটা ওর বাবা মাকে খুন করার কথা বলেছিল? এরকম কিছু হয়নি তো যে ও ওর বাবা মার ভয়ে সব মিথ্যে কথা বলেছে? বাণী তখন অনিরুদ্ধকে বলছে, তাহলে এখন আমরা কি করব? কি করে আটকাবো আমি এই ভিকিকে? ওকে তো আটকাতেই হবে। ভিকি তো খুব খারাপ একটা লোক, ওকে না আটকালে তো সমস্ত কিছু শেষ হয়ে যাবে। গোটা রায় পরিবারের কি হবে ভেবেছেন? ও যদি একবার এই রায় পরিবারে ঢুকে যায় তাহলে তো সমস্ত কিছু ছাড়খাড় হয়ে যাবে। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে, তুমি কাদের জন্য চিন্তা করছো? ওই বাড়ির সকলে তো তোমাকে ভুল বুঝেছিল, আর তুমি তাদেরকে নিয়ে ভাবছো। বাণী তখন বলছে, আমি জানি না মিস্টার চ্যাটার্জি, কিন্তু একটা কথা জানেন তো, ওই পরিবারের সঙ্গে আমার খুব মনের একটা মিল আছে। কারোর কিছু হলে আমি সহ্য করে থাকতে পারি না, কিন্তু আমার এখানে একটা খটকা আছে। আমরা যে পদক্ষেপটাই নিচ্ছি সেই পদক্ষেপটাই ওরা আগে থেকে জানতে পেরে যাচ্ছে। এই যেমন ধরুন, আরশির বাড়ি থেকে আমরা আরশিকে নিয়ে ওই বাড়িতে গেলাম, সেই কথাটা ভিকি হঠাৎ কি করে জানতে পারলো? আর ওই প্রশান্ত, ওই লোকটাই বা খবর পেয়ে ওখানে পৌঁছে গেলই বা কি করে? নিরুদ্ধ তখন বলছে, হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে কেউ না কেউ তো ওদেরকে খবর দিচ্ছে, কিন্তু সে কি? বাণী তখন বলছে, এটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। আর এটা শুধু মৌলি দিদিমণির একার নয়, গোটা রায় পরিবারের মান সম্মানের ব্যাপার। ঠিক তখনই অনিরুদ্ধর ফোনে একটা ফোন আসে। অনিরুদ্ধ ফোনে কথা বলে বাণীকে জানায়, আমাদের নতুন রেস্টুরেন্টের জন্য একটা মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই বলেই অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, দেখা যায় ভিকি বাণীদের বাড়িতে হাজির হয়েছে। বাণী ভিকিকে দেখে বলছে, এ কি তুমি এখানে? হাতি এসে বাণীকে জিজ্ঞাসা করছে, কে এটা বাণী? এটা কি তোমার বন্ধু? বাণী তখন জানায়, না, এ আমার বন্ধু নয়, এ মৌলি দিদিমণির বন্ধু, যার জন্য রায় পরিবারের সর্বনাশ হতে চলেছে। এরপর ভিকি হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে যায়, সঙ্গে দুটো লোককে এনে বাণীদের ঘর বাড়ির জিনিসপত্র সমস্ত কিছু ভাঙতে শুরু করে। সকলে তো গুন্ডাগুলোকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিছুতেই থামছে না। হাতি তখন বাণীকে বলছে, বাণী তুমি এক্ষুনি থানায় ফোন করো। এরপর ভিকি বাণীর কাছে যায়, গিয়েই বাণীকে বলছে, এটা শুধুমাত্র একটা ট্রেলার ছিল, এরপর যদি অন্যের বিষয়ে নাক গলানো না বন্ধ করো তাহলে এসে পুরো পিকচার দেখিয়ে যাব। আপনার মেয়ে নাম যেন কি, তানিয়া, ও কোন স্কুলে পড়ে, কোন রাস্তা দিয়ে যায়, সব খবর আমার কাছে আছে। তাই খুব সাবধান, বেশি ওড়ার চেষ্টা করলে ডানা কিভাবে কাটতে হয় সেটাই ভিকি ভালো করে জানে। এরপর ভিকিরা তো ওখান থেকে চলে যায়, বাণী তো সমস্ত কিছু মুখ বন্ধ করে চুপ করে শোনে। এরপর মামুনি কাঁদতে কাঁদতে বাণীকে বলছে যে, তুই শুনলি বাণী, ওই ছেলেটা কি বলে গেল? ওরা দিদিভাইয়ের ক্ষতি করে দেবে বলছে। আমার কথা শোন বাণী, তুই আর রায়বাড়ির কোনো ব্যাপারের মধ্যে আর থাকিস না। সাথীও তখন বাণীকে বোঝাচ্ছে, বলছে, দিদি যা বলছে একদম ঠিক বলছে বাণী, দেখো যাদের ব্যাপার তাদের বুঝে নিতে দাও। কেউ যদি সমস্ত কিছু জেনেও নিজের ক্ষতি করতে চায় তাহলে তুমি কিভাবে আটকাবে তুমি বলো তো? এনগেজমেন্টটা হতে দাও, আর মৌলিকে ওই ছেলের সঙ্গে করতে দাও বিয়ে, যখন বুঝবে তখন ঠিক হবে। বাণী তখন সকলকে বলছে যে, মাসিমণি, আপনারা যে সবাই ভয় পেয়েছেন সেটা আমি ভালোই বুঝতে পারছি, আমি কিন্তু একদমই ভয় পাইনি। উল্টে আমার এটা মনে হচ্ছে ভিকি কিন্তু বেশ ভালোই ভয় পেয়েছে, তাই হঠাৎ এতটা বেপরোয়া হয়ে উঠেছে। তবে একটা জিনিস পরিষ্কার, এই যে ভিকি শুধুমাত্র একা নয়, এর পেছনে আরো বড় কোনো মাথা আছে। সাথী বলছে, কিন্তু কে? বাণী তখন বলছে, মৌলি দিদিমণি হতে পারে। সকলে তো শুনেই চমকে যায়, না হলে তো এই বাড়ির ঠিকানা, মাম্মামের নাম কোনোটাই তো ভিকির জানার কথা ছিল না। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, মৌলি দিদিমণি এরকম একটা ছেলের সঙ্গে এনগেজমেন্ট করতে চাইছেই বা কেন? সাথী তখন বাণীকে বলছে, হ্যাঁ বাণী, আমিও তো ঠিক এই কথাটাই ভাবছি। মৌলি তো সেই ছোট্টবেলা থেকে অনিরুদ্ধকেই বিয়ে করতে চেয়েছিল। মৌলি কিন্তু এখনো আশা ছাড়েনি, তাই তোমার কাছ থেকে অনিরুদ্ধকে আলাদা করতে চায়। কিন্তু হঠাৎ এই ছেলেটাকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠলো কেন মৌলি? বাণীরও তখন সেটাই মনে হয়। বাণী মনে মনে বলছে, মৌলি দিদিমণির এই বিয়ে করার পেছনে কোনো বড় চক্রান্ত নেই তো? বাণী কি পারবে মৌলির আসল উদ্দেশ্যটা খুঁজে বের করতে? সেটাই জানতে পরবর্তী পর্বের আপডেটের দিকে চোখ রাখতে হবে।